আমরা কিছুদিন আগে রোজার ঈদ, দ্যাট ইজ ঈদ উল ফিতর কমপ্লিট করেছি। সবাই কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এখনো পর্যন্ত আল্লাহ সুস্থ রেখেছেন। এখন তো সুস্থ থাকাই আল্লাহ সবচেয়ে বড় রহমত এবং নিয়ামত আমরা বলি, তাই না? ওকে, তোমাদের ঈদ কেমন হলো? ঈদে কি করলা? সবাই কি বাসায় বাসায় ঘুরলা? কাউকে কাউকে দেখলাম যে ঈদের দিন বের হয়েছে, ঘুরে বেরিয়েছে, বা ঈদের পরের দিন বের হয়েছে। কেমন হলো তোমাদের ঈদ? ম্যাম বাসার ভিতরে মোটামুটি ম্যাম। আচ্ছা, ম্যাম সকালবেলায় বাসাতেই খালি অনেক বের ভালো। হয়ে যাওয়া ছাড়া, নামাজ পড়তে যাওয়া ছাড়া আর বের হয়নি বাসা থেকে। মোটামুটি বাসায় নামাজ পড়তে অনেকে বের হয়েছিল। আমার ঈদ আসলে কমপ্লিটলি বাসায়, আমি 1 সেকেন্ডের জন্য বাইরে যাই নাই। আহ, রান্নাঘর টু বেডরুম টু ওয়াশরুম এরকম আর কি আমার যাতায়াত, এই আর কি। ম্যাম এবার ঈদে কি কি রান্না করেছেন? ঈদে কি কি রান্না করেছি? ঈদে অনেক, আমি আমি সব রান্না করেছি এবার ঈদে। অন্যবার আম্মা করে, এবার আমি করেছি। ঈদে রান্না করেছি যা করে আর কি, সেমাই, তারপরে পুডিং, কেক, তারপরে হলো কাবাব বানিয়েছি আমরা। একটা আলুর চপ, সেটা আলুর চপ বানিয়ে সেটা এই যে ফুচকার যে টক থাকে না, টক, ওই ফুচকার টকের একটা বাটি বানাই। এক বাটি ফুচকার টক, ওর মধ্যে আলু চপ গুলো ছেড়ে দিই। ওটা মোটামুটি 10-15 মিনিট ভিজে গেলে ওইটা তুলে নিয়ে রসগোল্লার মতো খাওয়া যায় আর কি। লাইক ইট টেস্ট লাইক সুইট এন্ড সাওয়ার, বাট ইট লুকস লাইক রসগোল্লা আর কি, মানে ব্ল্যাক রসগোল্লা। খেতে খুবই টেস্ট। এরকম একটা ডিশ বানিয়েছি। আর আর দুপুরের খাবারের জন্য যা যা রান্না করে আর কি, পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, এইসব। আর একটা কি জানো ইদানিং একটা ট্রেন্ড হয়েছে, ক্রিম সেমাই বা নবী সেমাই বলে। এবার এটা একটু ট্রাই করে দেখলাম যে এটা কিভাবে বানায়। খারাপ না, ভালোই আছে আর কি, ইজি টু মেক। যে কেউ বানাতে পারবে, ছেলে হোক মেয়ে হোক, ডাজন্ট ম্যাটার, যে কেউ বানাতে পারবে, যা জিনিসপত্র হাতে থাকলেই বানাতে পারবে। আচ্ছা, তো আমি মনে করছিলাম এবার ছেলে মেয়েরা কেউ আসবে, তো তোমরা তো কেউ আসলা না। ম্যাম বেশিরভাগই ম্যাম গ্রামের বাড়িতে আছে এখন। ম্যাম ঠিকানা ছিল না কাছে, থাকলে যেতাম। ঠিকানা তো জেনে নেওয়া কোনো ব্যাপার? ম্যাডামকে ফোন দিলেই তো ঠিকানা জানা যায়। ওকে, তো আমরা ঈদ পালন করে এসেছি। আমি, তোমাদের মনে কিছু কোয়েশ্চেন আছে, আহ আগে সেই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে নাও, তারপরে আমি পড়াশোনার মধ্যে ঢুকবো, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন নাই? তো ম্যাম রেজাল্টের বিষয়ে রেজাল্ট কিছুদিন পরে দেওয়া হবে। আমরা যতদূর জেনেছি, মানে হালকা পাতলা আর কি জেনেছি, ইউজিসি আর কি তাদের যে ধাম করে আমাদের উপরে একটা কি রুলস বসিয়ে দিয়েছিল, ওটা লিফট আপ করে নিবে আর কি। তারপরে আমরা রেজাল্টটা দিয়ে দিব, এবং রেজাল্ট দেওয়ার পরেই হচ্ছে তোমাদের পেমেন্ট, রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে ওয়েভার, এটা সেটা যা হয় আর কি, সবগুলোই সম্পন্ন হবে আর কি, ঠিক আছে? তো একটু প্রিপেয়ার থাকতে হবে। তোমাদের জন্য আমার আরেকটা আর কি আছে, যদি এটা আমার বলার দায়িত্ব না, কর্তব্য না, তারপরেও আর কি, সেটা হচ্ছে তোমাদের সম্ভবত, আমি নামগুলো বলছি না, কারো কারো পেমেন্ট বাকি আছে আসলে লাস্ট সেমিস্টারে। কাইন্ডলি এটা একটু ক্লিয়ার করে দিও, কারণ দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা যখন মিড টার্ম পরীক্ষা নিতে যাচ্ছি, তখন অনেকগুলো বেশ কিছু ছেলে মেয়েকে আর কি টিমে ব্লক করে দেওয়া হচ্ছে। তো আমরা চাই না এটা হোক তোমাদের সাথে, ঠিক আছে? তো যাদের বাকি আছে কাইন্ডলি একটু কমপ্লিট করে দিও। কমপ্লিট করে সেটা তোমরা অবশ্যই
অফিসে প্রোগ্রাম অফিসারকে জানাবে, মেইল করে বলবে অথবা ফোন করে বলবে যে আমি এটা কমপ্লিট করে দিয়েছি, এই হচ্ছে আমার রিসিট বা এটা বা আমার ট্রানজাকশন আইডিটা এত, এটা বললে তখন ওনারা হচ্ছে ডাটাবেস আপডেট করতে পারবে আর কি। হ্যাঁ, তা না হলে যারা আর কি লাস্ট সেমিস্টারে পেমেন্ট বাকি থাকবে তাদের রেজিস্ট্রেশন হবে না এই সেমিস্টারে। আর যখন রেজিস্ট্রেশন হয় না তখন আমরা আর তাদেরকে স্টুডেন্ট ডাটাবেসে খুঁজে পাচ্ছি না, তাদের নাম নাই, রোল নাই, কিছু নাই, আমরা মার্কস কোথায় ইনপুট করবো, এরকম অনেক জটিলতা দেখা দিচ্ছে। তো তোমরা যতটুকু তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিবা আর কি। ওকে, আর ডেফিনেটলি যদি তোমরা পেমেন্ট না করো তাহলে অবশ্যই যারা যারা করবে না তাদের রেজাল্ট কিন্তু তারা দেখতে পাবে না। হ্যাঁ, ওটা উইথহেল্ড করা থাকবে আর কি। আর যে রেজাল্ট যতদিন উইথহেল্ড থাকবে রেজিস্ট্রেশন কিন্তু হবে না নতুন সেমিস্টারে। আর রেজিস্ট্রেশন না হলে পরবর্তী জটিলতা কি কি হতে পারে সেটা আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, আচ্ছা, আমি এর আগে শুধুমাত্র সেকশন বি তে হচ্ছে ল্যাব নিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, তারপরে হচ্ছে আর কোনো ক্লাস নেওয়া হয় নাই তোমাদের সাথে। তো এই প্রথম বোধহয় তোমাদের সাথে একটা ফর্মাল থিওরিটিক্যাল ক্লাসে তোমাদের সাথে মিট করছি। খুবই ভালো হতো যদি আমি অফলাইনে দেখতাম তোমাদেরকে, যেটা আমরা অনেক এক্সপেক্ট করেছিলাম যে এবার হয়তো করোনা সিচুয়েশন মোটামুটি একটু কন্ট্রোলে আসছে, সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে, সো তারপরে হয়তো আমরা সবাই সবাইকে দেখতে পাবো মানে ফিজিক্যালি আর কি, সামনাসামনি। কিন্তু সেটা এখনো সম্ভব হচ্ছে না, এবং এই বছরটা হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু সেটা আমার পার্সোনাল ভিউ আর কি, মানে আমাদের দুনিয়া বা পৃথিবীতে কি ঘটবে ভবিষ্যতে তার উপরে ডিপেন্ড করে বাকি জিনিসগুলো চলবে আর কি। তো আমরা আজকে যে কোর্সটা পড়বো সেটা হচ্ছে CSE 223 ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিটস। এটাও একটা সার্কিটের পার্ট। এর আগে আমরা পড়েছি একদম নরমাল সার্কিট, দ্যাট মিনস রেজিস্টার, ক্যাপাসিটর দিয়ে মানে প্যাসিভ যে কম্পোনেন্ট গুলো ছিল আমাদের, রেজিস্টার, ক্যাপাসিটর, এগুলো কানেক্ট করে হচ্ছে আমরা টুকটাক সার্কিট দেখেছিলাম। কিন্তু এই ইলেকট্রনিক কনসেপ্টটা একটু ডিফারেন্ট। এটা দিয়েও সার্কিট, ডিভাইস দিয়েও সার্কিট তৈরি হয়। এই ইলেকট্রনিক কনসেপ্টের কিছুটা অংশ তোমরা এইচএসসি তে পড়ে এসেছো। মোস্ট প্রবাবলি অর্ধপরিবাহীর নাম শুনেছো? জি ম্যাম। সেমিকন্ডাক্টর। জি ম্যাম। জি ম্যাম। রাইট, সেমিকন্ডাক্টর যেটাকে আমরা বলছি, এই অর্ধপরিবাহী, এই সেমিকন্ডাক্টর কনসেপ্টটা আসলে কেন এসেছে, তো এই বিষয়গুলো, দ্যাট ইজ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়, কিভাবে কেন আমরা সেমিকন্ডাক্টর ইউজ করছি, তারপরে সেমিকন্ডাক্টর দিয়ে যে ডিভাইস গুলো তৈরি হচ্ছে, অ্যাক্টিভ ডিভাইস আমরা যেগুলোকে বলি, এই ডিভাইস গুলো আসলে আমাদের কি কাজে লাগছে, এগুলো দিয়ে কিভাবে সার্কিট তৈরি হচ্ছে, এবং এগুলো আমরা কোথায় ব্যবহার করছি এই সার্কিট গুলো, সেই জিনিসগুলো আমরা এই কোর্সের ভিতরে কিছু দেখব। এবং ট্রাস্ট মি, ইলেকট্রিক ডিভাইসেস এন্ড সার্কিটস এতটাই ভাস্ট একটা কোর্স, দ্যাট মিনস তোমরা এই যে ট্রিপলি যেমন আলাদা একটা ডিপার্টমেন্ট, এখানে তোমার পাওয়ার সেক্টর পড়ানো হয়, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল একটা সেক্টর থাকে, এবং ইলেকট্রনিক একটা সেক্টর থাকে। তো তাদের পরবর্তীতে এটা ভাগ হয়ে যায়। তো এই ইলেকট্রনিক সেক্টরটা হচ্ছে এতটাই ভাস্ট, তো সেটাতে অ্যাটলিস্ট তোমাদেরকে এমন কিছু ধারণা দেওয়া যেন তোমাদের পরবর্তীতে তোমরা যদি রোবোটিক্সে যাও বা এই ধরনের কোনো স্মার্ট ডিভাইস মেকিং এ যাও, যেন তোমাদের বেসিক নিয়ে কোনো সমস্যা না হয়, so that you can take any decision while you are facing problem during the making of any robots or any other smart devices. যে বেসিকটা আমরা যদি আমাদের কনসেপ্টে থাকে যে আসলে ইলেকট্রনিক ডিভাইসটা কি কাজ করে, এই প্রিন্সিপালের কনসেপ্টটা যদি আমার থাকে, তাহলে কিন্তু আমার পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করলে কোন জায়গায় কারেন্ট বাড়াতে হবে, কোন জায়গায় হচ্ছে আমার ভোল্টেজ বাড়াতে হবে, এই জিনিসগুলো কিন্তু আর সমস্যা হবে না।
আচ্ছা, অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর এই টার্মটা আসলে কেন এসেছে? আমরা এটাকে বলছি কেন অর্ধ পরিবাহী বলছি, এই জিনিসগুলো আমরা ফার্স্ট লেকচারে দেখবো। তার আগে আমাদের কিছু বেসিক জিনিস, দ্যাট মিনস লেকচার মেইন শুরু করার আগে কয়েকটা বিষয় আমরা একটু দেখ। আচ্ছা, আমি এখানে স্লাইড শো করি নাই কারণ টাইম টু টাইম আমার এখানে এই নিচে মেনু বারে কোথাও কোথাও হয়তো যেতে হতে পারে, এই জন্য আপাতত আমি স্লাইড শোতে যাচ্ছি না, পরবর্তীতে যাব আর কি। আমরা যখন লেকচার দেই, ঠিক আছে, তখন আমরা এই স্লাইড গুলো হচ্ছে শেয়ার করি এবং কখনো কখনো আমরা শো করি না, কিন্তু তোমাদের মধ্যে এটা একটা হয়তো ধারণা হয়ে যেতে পারে যে ম্যাডাম তো শো করেন না, তাহলে আমি আমাদের যখন প্রেজেন্টেশন হবে তখন আমি স্লাইড শো করব না। ডোন্ট ডু দ্যাট, ডেফিনেটলি তোমরা স্লাইড শো করবে। আমাদের অনেকগুলো মেনুতে টাইম টু টাইম লেকচার দিতে দিতে খুলতে হয়, সেই জন্য আমরা স্লাইড শো অনেক সময় করি না, বাট করা উচিত, এটাই আর কি। তো যাই হোক, তোমরা হুবহু এটা ফলো করবে না আমি যেটা করছি, তোমরা অবশ্যই তোমাদের স্লাইড শোটাকে ঠিক রাখবে। এবং আমি দেখলাম তোমরা মশিউর স্যারের একটা কোর্স করছো, আশা করি তোমাদের প্রেজেন্টেশন স্কিল আগে থেকে আরো অনেক ভালো হবে। ওয়েল, এটা হচ্ছে আমাদের সিএসসি এর একটা কোর্স, এটার কোড হচ্ছে সিএসসি 223, সিএসসি 223 কোর্স টাইটেল। এটা ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক হবে, ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিট। এটা জন্য প্রি রিকুইজিট যে কোর্সগুলো সেগুলো তোমরা করে এসেছো, সেটা হচ্ছে ফিজিক্স 1, এখন তো 2 নাই, ফিজিক্স যেটা PHY 111, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। এই দুইটা কোর্স তোমরা এর আগে করে এসেছো, এই দুইটা কোর্সে যাদের সমস্যা আছে তাদের কিন্তু আমাদের ইলেকট্রনিক কোর্সটা বুঝতে একটু সমস্যা হয়ে যেতে পারে, তো অসুবিধা নাই, তার জন্য আমি আছি, কোর্স টিচার আমি। এছাড়াও ডি আর ই সেকশনে ফারা ওয়াহিদা ম্যাডাম আছেন, ম্যাডামও খুবই ভালো পড়ান, ম্যাডামের সাথে লাস্ট সেমিস্টারে আমি ল্যাব নিয়েছি। তো ম্যাডাম এবং আমি অবশ্যই অল সেকশনে এই সেম স্লাইড শেয়ার করা হবে এবং করানো হবে আর কি, ঠিক আছে। সাধারণত এটা একটা থিওরিটিক্যাল কোর্স, সেই জন্য 1 ঘন্টা 25 মিনিট বলা হয়েছে। একটু হল করো, অফিস থেকে ফোন দিচ্ছে। অফিস থেকে ফোন দিয়েছিল, যেটা বলছিলাম যে আমাদের লেকচার আওয়ার হচ্ছে 1 আওয়ার 2 মিনিটস বা 30 মিনিটস, কখনো কখনো এটা হয়তো একটু এক্সটেন্ড করতেও পারে প্রয়োজন বোধে আর কি, ঠিক আছে। টেক্সট ভালো করে দেখে নাও, এটা আমি যদিও আপলোড করে দিব। দুইটা বই আমরা মেইনলি ফলো করব, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইসেস এন্ড সার্কিট থিওরি, এটা হচ্ছে বয়েলস্ট্যাডের বই নামে বেশি পরিচিত, আর একটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স বাই VK মেহতা এন্ড রোহিত মেহতা। তো এই যে এখানে যে লেকচার স্লাইডটা তৈরি করা আছে, যতগুলো স্লাইড আছে মোটামুটি 10টা 11টার মতো স্লাইড আছে, এক একটা সাইজ এক এক রকম। তো এই স্লাইড গুলো মেইনলি এই দুইটা বই ফলো করে তৈরি করা হয়েছে, তার মধ্যে এই প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স বাই VK মেহতা এন্ড রোহিত মেহতা এইটাকে বেশি ফলো করা হয়েছে। তো অনেক টিচার আছেন, অনেক সিনিয়র টিচার আছেন যারা এই বইটার নাম শুনলে একটু নাক ছিটকায়, ধুর ইন্ডিয়ান রাইটার কেন এই বই ফলো করতে হবে। তো আমি এই বইটা ফলো করার পিছনে আমার একটা যুক্তি আছে, সেটা হচ্ছে বইয়ের যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ একদম ইজিয়েস্ট ওয়েতে লেখা, এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর হতে পারে না আসলে, সেই জন্যই এই বইটা রাখা আছে। এবং যেহেতু আমরা এটা কোর কোর্সের মধ্যে পড়াচ্ছি না, এটা হচ্ছে সাইড মেজর কোর্সের একটা সাইড কোর্স, এটা হেল্প করে আমাদের, তো এটা সাইড কোর্স, সেই জন্য আমার এত ভিতরে ঢোকার প্রয়োজন নাই। সেই জন্য এই VK মেহতার বইতে খুব সুন্দর করে সহজ ভাষায় জিনিসগুলো ছোট ছোট আকারে ব্রিফ করে বর্ণনা করা আছে, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। বয়েলস্ট্যাডের বইটা হচ্ছে ব্যাপক হারে গল্প করা আছে,
সেটাতেও বুঝতে সুবিধা হবে। তো দুইটা বই যদি আমরা মেইনলি ফলো করি তাহলে আমাদের কোর্স গুলা পড়তে কোনো সমস্যা হবে না। এছাড়াও আরো বই আছে অ্যালেন মটরশেড, সেটা যদি তোমরা নিজের ইচ্ছা করলে চাইলে পড়তে পারো। আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইসেস এন্ড সার্কিটস বাই জেকব মিলম্যান এন্ড ক্রিস্টোস সি হালকিয়াস। মিলম্যান হালকিয়াস নামে বেশি পরিচিত এই বইগুলো, জেনে আসছি আর কি। তার মধ্যে এই রেফারেন্স বুকের ভিতরে যে 2 নাম্বার বইটা, ট্রাস্ট মি, আমারই দাঁত ভেঙে গিয়েছিল এই বইটা পড়তে গিয়ে, আমি যখন স্টুডেন্ট ছিলাম। তো এর নাম শুনলে, মিলম্যান হালকিয়াস নাম শুনলে আমার ভয় লাগে। ওকে, এটা গেল হচ্ছে বইয়ের কথাবার্তা। মার্কস ডিস্ট্রিবিউশন গতবারের মতোই, চেঞ্জ না হওয়ার সম্ভাবনাই বেশি। অ্যাটেন্ডেন্সে 10%, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট দ্যাট ইজ কুইজ 10%, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটাতে 10%, আর মিডে হচ্ছে কুইজে 10% আর ভাইভাতে 20%, ফাইনালে হচ্ছে কেস স্টাডিতে, দ্যাট মিন্স অ্যাসাইনমেন্ট বা কেস স্টাডি যেটা আমরা বলে থাকি, সেটা 10%। প্রেজেন্টেশনের জায়গায় এখানে ভাইভা থাকবে, প্রেজেন্টেশন প্লাস ভাইভাতে 20% এবং অনলাইন এক্সাম বা কুইজে হচ্ছে 10%। ওকে, এরকমই মার্কস ডিস্ট্রিবিউশন গতবার ছিল, এবারও ইনশাআল্লাহ থাকবে, যদি চেঞ্জ হয় আমরা জানি আর কি। এখানে একটা সিলেবাস দেওয়া আছে, সিলেবাসটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। সিলেবাসটা দেখো, অনেক ছোট, তাই না? ছোট না? I have serious doubt in that. কেমন আছে ম্যাম ছোট? অরিজিনালি সিলেবাসটা কিন্তু ছোট। হ্যাঁ, সিলেবাসে কি বলছে যে ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টরস, যেটা আমরা আগেই পেয়েছি, এটা সম্পর্কে আমাদের বেসিক ধারণা কিন্তু বাংলায় আগে থেকেই আছে। তার মধ্যে কি কি, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, পিএন জাংশন, ডায়োড ক্যারেক্টারিস্টিক্স, ফরওয়ার্ড এন্ড রিভার্স বায়াস পিএন জাংশন, এগুলো দেওয়া। এছাড়া আর কি আছে, ডায়োড অ্যাপ্লিকেশনস, দ্যাট ইজ আমরা যে পিএন জাংশন দিয়ে যে ডায়োড তৈরি করলাম সেটা অ্যাপ্লিকেশন। তার মধ্যে হাফ এন্ড ফুল ওয়েভ রেকটিফায়ার, স্লিপিং এবং ক্ল্যাম্পিং সার্কিট, এবং রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইউজিং জেনার ডায়োড। সো এই জিনিসগুলো আসলে পড়ানো হবে আর কি, ঠিক আছে? এটা গেল একটা চ্যাপ্টার। পরের চ্যাপ্টার আছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, দ্যাট মিন্স আমরা পিএন জাংশন, একটা জাংশন দিয়ে একটা ডিভাইস পেলাম, এরপরে হবে দুইটা জাংশন দিয়ে একটা ডিভাইস, দ্যাট মিন্স আইদার এনপিএন অথবা পিএনপি, যেটাকে আমরা ট্রানজিস্টর বলে থাকি। তো সেটার ভিআই ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের কনফিগারেশন সার্কিট, দ্যাট মিন্স কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, এবং বিজেটি বায়াসিং লোড লাইনস, সেটা দেখবো। আরেকটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যানালাইসিস অফ এ সিঙ্গেল এন্ড মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। মোস্ট প্রবাবলি এই মাল্টি স্টেজটা তোমাদের জন্য আমরা একটু স্কিপ করে যাব, সিঙ্গেল স্টেজ পর্যন্ত রেখে দিব, ঠিক আছে? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ফেট, এটা খুবই মজার একটা জিনিস। এটা অনেকটা ট্রানজিস্টরের মতোই, মানে আমাদের যত ধরনের স্মার্ট এবং ইলেকট্রনিক ডিভাইস আমরা ইউজ করছি, বিজেটি কনসেপ্ট থেকে বের হয়ে আমরা ফেট ইউজ করি, ঠিক আছে? এবং ফেটের ভিতরে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে আইদার মসফেট অথবা সিমস নামে পরিচিত আরেকটা ট্রানজিস্টর, সেটা। সিমস আরো জটিল, ওটার অপারেশনটা তো তোমাদের এখানে সিলেবাসে নাই। এটা নিয়ে, সিমস নিয়ে আমি নিজে কাজ করছি আসলে। তো ফেট এর কিছু প্রিন্সিপাল অপারেশন পড়বো, এবং মসফেট এবং তার ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে বায়াসিং অফ ফেট, এই জিনিস সম্পর্কে আমরা জানবো। এবং লাস্টে আছে হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপ অ্যাম্প। অপারেশনাল অ্যাম্পলিফায়ার খুবই ইম্পর্টেন্ট আইসি, এটা মেইনলি একটা আইসি, ইন্টিগ্রেটেড চিপ। এটার ভিতরে 4টা ট্রানজিস্টর দিয়ে অপ অ্যাম্পটা তৈরি হয়ে থাকে। তো এই আইসিটা হচ্ছে 555 টাইমার 741, এই আইসি যেগুলো আছে এগুলোর হচ্ছে ব্যাপক অ্যাপ্লিকেশন, ওয়েব শেপিং এর জন্য, কাউন্টার সার্কিটের জন্য, এটার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। তো টুকটাক আমরা এই ক্যারেক্টারিস্টিক্স এবং অপারেশনটা দেখবো, আর হচ্ছে অপ অ্যাম্পের অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা আমরা একটু জানবো। লাস্টে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার্স আর ডায়াক, ট্রায়াক, আরো অনেক কিছু আছে। তো সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাপ্লিকেশন আর আইসি ফেব্রিকেশন প্রসেস, এটা একটু বোরিং। মোস্ট প্রবাবলি এটা যদি আমাদের হাতে সময় থাকে তাহলে এটা পড়বো, না থাকলে পড়বো না। ওকে, সো এই ছিল হচ্ছে ওভারঅল সিলেবাস এর
হালকা মানে হালকার উপরে ঝাপসার উপরে হালকা একটা কথা আছে না, সেরকম একটা ধারণা। কোর্স আউটকামস, দ্যাট মিনস কোর্স আউটকাম আর হচ্ছে প্রোগ্রাম আউটকাম, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তোমাদের কি অন্য শিক্ষকরা এটা বুঝিয়েছে? ইয়েস ম্যাম। তাহলে আমি আর নতুন করে এর ভিতরে যাচ্ছি না। মোট কথা জেনে রাখো, ভাইভাতে এবং কুইজে এমন কোন কোয়েশ্চেন থাকবে যেটা অবশ্যই তোমরা পারো আর না পারো আনসার করতে হবে, এবং সেটা বলে দিব কোন পোর্শনের উপরে তোমাদের এটা ধরা হবে বা কোয়েশ্চেনটা করা হবে আর কি কুইজে, যেন তোমরা সবাই ভালোভাবে পড়ে সেটা আনসার দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, জেনারেল ইনস্ট্রাকশন এটা আমরা অফলাইনে মেইনলি দিয়ে থাকতাম, তো তারপরে অনলাইনে তোমাদের জন্য ডেফিনেটলি এটা থাকবে। সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি ইদানিং খুবই গ্রো করেছে, আমি আশা করব তোমাদের ভিতরেও যেন এই টেন্ডেন্সি গ্রো না করে। সেটা হলো সাত সকালে ক্লাস, তো 9টার সময় অনেকের ঘুম ভাঙে না, তো আমরা কি করি, মোবাইলে ক্লাসটা অ্যাটেন্ড করে আবার ঘুমিয়ে যাই। তো সেইটা আর কি ঘুমাচ্ছ কি ঘুমাচ্ছ না সেটা চেক করার জন্য আমি টাইম টু টাইম কিছু কিছু কাজ করব তোমাদের সাথে, বা তোমাদের কাজ দিব আর কি। তো বেটার না ঘুমানোই। যদি আমি পাই যে আমি একজনকে কাজ দিলাম বা ডাকাডাকি করছি, বা হি অর শি ইজ নট রেসপন্ডিং, তাহলে কিন্তু ওই দিনকার অ্যাটেন্ডেন্স ক্যান্সেল। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে হোমওয়ার্কস যেগুলো দেওয়া হবে প্রত্যেক ক্লাসের শেষে, সেগুলো অবশ্যই করতে হবে। এর আগে তোমরা এটা করে অভ্যস্ত সার্কিটে, মনে আছে? Yes, ma'am. আমি অত প্রেসার দেই না আসলে, সার্কিটে তোমাদের একটু বেশি প্রেসার ছিল, বাট ডোন্ট ওয়ারি, আমি এত প্রেসার না আর কি। Must read the previous lecture and next lecture before joining the class. আমরা অবশ্যই লেকচার গুলো 1 by 1 আমি তোমাদেরকে ইয়ে করে দিব, আপলোড করে দিব। সো যেটা পড়ানো হয়ে গেছে সেটা তো অবশ্যই পড়ে আসবা, আর লাস্ট যে লেকচারটা, দ্যাট মিন্স নেক্সট যে লেকচারটা পড়ানো হবে সেই লেকচারটাও একটু চোখ বুলায় আসা, মানে স্কিম থ্রু করা আর কি। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট যেগুলো প্রোভাইড করা হবে মিড টার্ম এবং ফাইনালের আগে, সেগুলো অবশ্যই ডিউ টাইমের মধ্যে সাবমিট করে দিতে হবে। এই যে এখানে একটা কথা বলা আছে, নো অ্যাসাইনমেন্ট উইল বি কাউন্টেড ফর মার্কস অর পয়েন্টস আফটার দ্য ডিউ ডেট। এইটা আর কি তোমরা অবশ্যই টাইম টু টাইম করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে টেক্সট বুকের কিছু ছবি দেওয়া আছে, এই যে মানে কাভার, টেক্সট বুকের ছবি না, বুকের কাভারের ছবি আর কি, উপরের পেজ। তো এটা আর কি এডিশন অনুসারে এই কাভারটা চেঞ্জ হয় আসলে, এটা সম্ভবত লেটেস্ট এডিশন দিয়ে দিয়েছিল ম্যাডাম। প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিট থিওরি। তোমাদের কারো যদি বই কেনার ইচ্ছা হয়, আমি যেমন ক্লাস শুরুর আগে যে বইগুলো আমার কাছে ছিল না, আমি গিয়ে কিনে নিয়ে এসেছি। আমি পিডিএফ পড়তে পারি না আসলে, পিডিএফ পড়তে আমার অনেক সমস্যা হয়। আর যদি কোনো বই না পাই তখন পিডিএফটাকে আমি প্রিন্ট করে নিয়ে তারপর পড়ি, কারণ বই পড়বো, তে লিখবো, দাঁড়াবো, কিছু নোটস দিব, তা না হোক নাকি? তোমরা কি এরকম করো না, নাকি তোমাদের হচ্ছে ওই যে কোচিং সেন্টার লেকচার নোট পড়ে পড়ে অভ্যস্ত, কোনটা? ম্যাম বুকস প্রেফার করি ম্যাম, পিডিএফ অনেকক্ষণ ধরে তাকাই থাকা যায় না। ওকে, ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টর, এটাতে ভিডিওতে আমরা পরে যাই, আমরা আগে একটু কথাবার্তা বলি, তারপরে আমরা প্রতিদিন মোটামুটি চেষ্টা করবো একটা করে মুভি দেখতে। যখন আমরা ভিডিওটা দেখি তখন আমাদের কনসেপ্টটা আসলে অনেক ক্লিয়ার হয়ে যায় আসলে। ঠিক আছে? ইন্ট্রোডাকশন
সেমিকন্ডাক্টর মানে আমরা জানি অর্ধপরিবাহী। সাব্বির আল শাফি কিছু বলতে চাচ্ছ? ম্যাম বলছিলাম যে আমাদের মিডের আগ পর্যন্ত মানে কোন টপিক পর্যন্ত পড়ানো হবে এটা কি কোনো ফিক্স আছে না যতটুকু হয়? মোটামুটি আমরা একটা ইয়ে করে রেখেছি, ডিসাইড করে রেখেছি আমি আর ফারা ম্যাডাম, সেটা হচ্ছে লেকচার সাইট 4 পর্যন্ত, আর তার সাথে একটা এক্সটেন্ডেড লেকচার থাকবে রেকটিফায়ার ডায়োডের উপরে। টোটাল 5টা স্লাইড পড়ানো হবে। 11টার মধ্যে 5টা আমরা মিডের আগে পড়বো আর বাকি 6টা মিডের পরে পড়বো। এবং সেখানে ডায়োড অ্যাপ্লিকেশন পর্যন্ত মোস্ট প্রবাবলি থাকবে আর কি এরকম। কারণ ডায়োডের এত ব্যাপক অ্যাপ্লিকেশন আছে এবং এর ভিতরে পিএন জাংশন নিয়ে এত কথাবার্তা আছে যে এর এইটুকু, এই বেসিক টুকু যতক্ষণ তোমরা তোমাদের মাথায় না ঢুকবে ততক্ষণ পরবর্তী লেকচার গুলো আগানো মুশকিল হয়ে যাবে। ওকে, আচ্ছা, সেমিকন্ডাক্টর বলতে আমরা কি বুঝি? অর্ধপরিবাহী। তার আগে আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে কন্ডাক্টর কি জিনিস? যেটা ইলেকট্রিসিটি ফুললি প্রবাহ হয় যেটার ভিতর দিয়ে। ইলেকট্রিসিটি কি হয়? কমপ্লিট প্রবাহ হতে পারে, ফ্লো হতে পারে। কমপ্লিটলি বাধাহীন ভাবে ফ্লো হতে পারবে, তাই তো? জি ম্যাম। সেটাকে আমরা বলছি কন্ডাক্টর। ওর ভিতরেও কিছু রেজিস্ট্যান্স থাকে যেটা আমরা দেখেছি এর আগে, রো এল বাই এ, তাই না? মনে আছে? রেজিস্টিভিটি বের করতাম, R ইকুয়ালস টু রো এল বাই এ। তারপরে আমরা ধরে নিচ্ছি একেবারে হীন ভাবে করতে পারি, সেটাকে আমরা কাকে বলে? ইনসুলেটর। ম্যাম কন্ডাক্টরের জাস্ট বিপরীতটা। কন্ডাক্টরের বিপরীত কি? ম্যাম ইনসুলেটর চার্জের ফ্লোটাকে বাধা দেয়। ইট ডাজন্ট অ্যালাউ চার্জ টু ফ্লো লাইক সিমলেসলি হুইচ ইজ ডান ইন আ কন্ডাক্টর। রাইট, সিমলেসলি না, এটা ওর ভিতর দিয়ে ইনসুলেটর তার ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করতে দিবেই না, ঠিক আছে? সেটাকে আমরা ইনসুলেটর বলে থাকি। এই কারণে হচ্ছে আমরা কি করতে পারি, বড় বড় যে সুপার কন্ডাক্টর গুলো যেগুলো ট্রান্সমিট লাইনে বা বাসা বাড়িতে যে লাইনগুলো দেওয়া হয় সেখানে কপার কন্ডাক্টরের উপরে কি থাকে? একটা রাবারের কোটিং থাকে, একটা বা দুইটা। তার মানে কি ওই রাবারের কোটিংটা হচ্ছে আসলে ইনসুলেটর। ওই ইনসুলেটর ওই ইলেকট্রিসিটি বা ওই কারেন্টটাকে হচ্ছে বাইরে বের হতে দিচ্ছে না আর কি, ঠিক আছে? তাহলে কন্ডাক্টর হচ্ছে আর কি সিমলেসলি বা ফ্ললেসলি ইলেকট্রিসিটি প্রবাহিত হতে দিবে, আর ইনসুলেটর হচ্ছে কোনো অবস্থাতেই তার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে দিবে না। তাহলে সেমিকন্ডাক্টর আসলে কি জিনিস? সেমিকন্ডাক্টরের যে বলা হয়ে থাকে, সেমিকন্ডাক্টরের যে রেজিস্টিভিটি, সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কন্ডাক্টরের থেকে বেশি, কন্ডাক্টরের থেকে বেশি। আর এর রেজিস্টিভিটিটা তড়িৎ প্রবাহটা কম। রাইট, তড়িৎ প্রবাহ কম, কিন্তু এটা আসলে তড়িৎ প্রবাহ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কারণ এটার ভিতরে যখনই আমরা ইম্পিউরিটি মিক্স আপ করব দেন ইট উইল বিকাম এ ভেরি গুড কন্ডাক্টর, ঠিক আছে? আচ্ছা, সেই ইম্পিউরিটিতে পরে আসছি আমি। তাহলে ইনসুলেটরের থেকে এর রেজিস্টিভিটি কম আর কন্ডাক্টরের থেকে এর রেজিস্টিভিটিটা বেশি। রেজিস্টিভিটি বেশি যদি কন্ডাক্টরের থেকে বেশি হয়ে থাকে তাহলে এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি বা কারেন্ট যেটা সেটা একটু কম ফ্লো করবে কন্ডাক্টরের তুলনায়। আসলে ঘটনা হচ্ছে সে কম ফ্লো করে না, সে ভালো মতোই ফ্লো করে, বাট একটু দেরিতে ফ্লো করে আসলে। আমরা যখন ভিআই ক্যারেক্টারিস্টিক দেখব তখন আমরা এটা বুঝতে পারবো যে কেন এটাকে সেমিকন্ডাক্টর বলছে এবং কেন এটার ভিতর দিয়ে বলছে যে ইলেকট্রিসিটি বাধাপ্রাপ্ত হয়। বাট এর ভিতর দিয়ে আসলে ইলেকট্রিসিটি শুরুতে বাধাপ্রাপ্ত হয়, যে প্রথম যখন আমি সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করাবো তখন সে কিছুটা বাধাপ্রাপ্ত হবে,
আফটার দ্যাট কিছুটা সময় বা একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে সে কিন্তু কন্ডাক্টরের থেকেও ভালো মতো কারেন্ট ফ্লো করতে পারে কখনো কখনো। এনিওয়ে, তাহলে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করো। আমি কি বললাম? এটার রেজিস্টিভিটি হচ্ছে কন্ডাক্টরের থেকে বেশি, ইনসুলেটরের থেকে কম। তার মানে সেমিকন্ডাক্টরের ডেফিনেশন একটা ডিপেন্ডিং অন রেজিস্টিভিটিও কিন্তু দিচ্ছি আমি। তাহলে রেজিস্টিভিটির উপরে ভিত্তি করে সেমিকন্ডাক্টরের সংজ্ঞা যদি দিতে বলা হয় তাহলে আমরা কি বলবো? যে কন্ডাক্টরের থেকে এর রেজিস্টিভিটি, ইনসুলেটরের থেকে রেজিস্টিভিটি কম। ঠিক আছে? সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী। ওকে, এই যে এখানে বলছে সেমিকন্ডাক্টরস আর এ স্পেশাল ক্লাস অফ এলিমেন্টস having a conductivity between that of a good conductor and that of an insulator. দেখো এইখানে আবার বলেছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কি? যে সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা স্পেশাল ক্লাস অফ এলিমেন্ট যেটার কন্ডাক্টিভিটি একটা গুড কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি থাকে। ঠিক আছে? মাঝামাঝি থাকবে। In general, semiconductor materials fall into one of the two classes. আচ্ছা, এই ক্লাসে যাওয়ার আগে আরেকবার আমরা একটু বলি, আমি কিন্তু সংজ্ঞা দিয়েছি একটা রেজিস্টিভিটির উপরে বেস করে। এইটা কিন্তু যদি আমি বলি যে কন্ডাক্টিভিটির উপরে বেস করে তোমরা সেমিকন্ডাক্টরকে ডিফাইন করো, তখন কিন্তু তোমরা এভাবে বলতে পারো যে এটার কন্ডাক্টিভিটি কন্ডাক্টরের থেকে কম বাট ইনসুলেটরের থেকে ফার ফার বেটার বা বেশি, এভাবেও কিন্তু বলা যাবে। ওকে, in general semiconductor materials fall into one of the two classes. Semiconductor material কে দুইটা ক্লাসে ভাগ করেছে, দুইটা শ্রেণীতে বা ক্লাসে ভাগ করেছে। কি কি? Single crystal semiconductors, it have a repetitive crystal structure such as germanium and silicon have a repetitive crystal structure. আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। প্রথমে কি বলছে? দুইটা শ্রেণীতে ভাগ করছে, একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিঙ্গেল ক্রিস্টাল বলতে যে কোনো একটা ধাতু, ওকে, যে কোনো একটা ম্যাটেরিয়াল, হয় জার্মেনিয়াম না হয় সিলিকন। কিন্তু কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলো হচ্ছে এটা নিজেরা একটা ছিল না, কিন্তু এটা দুইটা ধাতু ভাগ করে তাদেরকে তৈরি করা হয়েছে। ফর এক্সাম্পল গ্যালিয়াম আর্সেনাইড, cadmium sulfide, gallium nitride, gallium arsenide, phosphide আর কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস। এটা কিন্তু আবার তিনটা দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে? এই নিচেরটা। এখন কথা হচ্ছে যে ম্যাডাম এগুলো তো কেমিস্ট্রির জিনিসপত্র, এটা জেনে আমরা কি করব? এগুলো তোমাদের জানার প্রয়োজন নাই বা প্রয়োজন আবার আছে। এই যে এই ম্যাটেরিয়াল গুলোর নামগুলো আমি বললাম, ইলেকট্রনিক্স এর একটা ভাস্ট ফিল্ড আছে বা ক্লিয়ার সাইড আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স। এই ম্যাটেরিয়াল সায়েন্সে এরা এখন বর্তমানে এদের সবচেয়ে অ্যাডভান্স যে কাজ সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি নিয়ে তারা কাজ করছে। মাইক্রো না, তারা ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করছে। এই বিকজ অফ ন্যানো টেকনোলজি, দ্যাট মিনস এই যে সেমিকন্ডাক্টর গুলো কম্প্রেস করতে 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 মানে একটার সাথে আরেকটা মিক্স আপ করতে 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 পাশাপাশি বসাতে বসাতে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, তোমরা এখন একটু সার্চ করলেই দেখবা যে একটা ক্যামেরা হয়তো আঙ্গুলের ডগায় চলে আসছে। ছোট্ট একটা ক্যামেরা, তোমরা খালি চোখেও দেখতে পাচ্ছ না। তারপরে গতদিন একটা দেখলাম যে আমাদের বডিতে চামড়ার উপর দিয়েই হচ্ছে সরাসরি 3D প্রিন্টারের মাধ্যমে সার্কিট বসায় দিচ্ছে। এই যে এতটাই ছোট সার্কিট এবং আমাদের বডির ভিতরে ঢুকে যাচ্ছে সার্কিট গুলা, তারপরে হচ্ছে বাগস বা ক্যামেরা গুলা এমন ভাবে করছে বিভিন্ন ডিভাইসের সাথে, খালি চোখে দেখা যাচ্ছে না। ইটস বিকজ অফ দিস, এই ন্যানো টেকনোলজির কারণে। এবং এই ন্যানো টেকনোলজিতেই যেখানেই আমরা যাব ম্যাটেরিয়াল সায়েন্সে, সেখানে আমাদের এই স্ট্রাকচার গুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে, এদের ক্রিস্টাল স্ট্রাকচার কেমন এবং এদেরকে কোন স্ট্রাকচারে তাদেরকে আমরা প্লেস করলে এরা আরো বেশি কম্পোজড হবে আর কি, এবং এদের ফাংশনটা আরো আগে থেকে বৃদ্ধি।
দ্যাটস ওয়াই এখানে এই নামগুলো কিছুটা জানা দরকার আর কি। ওয়েল, তাহলে সিঙ্গেল ক্রিস্টাল সেমিকন্ডাক্টর হয়, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরও হতে থাকে। তাহলে সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে একটা ধাতু দিয়ে তৈরি, আর কম্পাউন্ড হচ্ছে দুই বা ততোধিক ধাতু দিয়ে তৈরি হয়। ইংলিশটা আমি একবার বলে দিচ্ছি। It is constructed of two or more semiconductor materials of different atomic structure. ঠিক আছে, যতক্ষণ না আমরা আসলে এগুলোর ছবি না দেখব ততক্ষণ ভালো লাগে না। আচ্ছা, এখানে কিছু সেমিকন্ডাক্টরের উদাহরণ দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে মোটামুটি সেমিকন্ডাক্টর গুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি এবং তাদের রেজিস্টিভিটি গুলো দেওয়া হয়েছে আর কি। সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সবই আছে, গুড কন্ডাক্টর আছে। কপার, এটা কম্পারিজন টেবিল আর কি, এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। দেখো, কপার হচ্ছে একটা গুড কন্ডাক্টর এবং এটার রেজিস্টিভিটি 1.7 × 10⁻⁻8 ওহম মিটার। এরপরে আছে জার্মেনিয়াম, সেটার হচ্ছে 0.6 ওহম মিটার। গ্লাস, হুইচ ইজ এ ইনসুলেটর, এটার রেজিস্টিভিটি দেখতেই পাচ্ছ 9 × 10⁻11 ওহম মিটার। আর নাইক্রোম, এটা একটা রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল, 10⁻⁻4 ওহম মিটার। আচ্ছা, এবারে আসি প্রপার্টি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের প্রপার্টি কি? প্রথম কথা হচ্ছে সেমিকন্ডাক্টরের প্রপার্টি সংজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে। আমি সংজ্ঞা দিয়েছিলাম না রেজিস্টিভিটির উপরে বেস করে, যে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কন্ডাক্টরের থেকে বেশি, ইনসুলেটরের থেকে কম। এই কথাটাই দেখো 1 নম্বর পয়েন্টে বলা আছে। The resistivity of a semiconductor is less than an insulator but more than a conductor. 2 number হচ্ছে semiconductor has negative temperature coefficient of the resistance. That is, the resistance of a semiconductor decreases with the increase in temperature and vice versa. এই কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা আমি ভাইবাতে অনেককেই জিজ্ঞেস করি। কি বলছে? Semiconductor has negative temperature coefficient of resistance. What does that mean? Negative temperature coefficient of resistance. কেন এটাকে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলা হচ্ছে? কারণ যদি, হ্যাঁ বলো ম্যাম, কম তাপমাত্রায় এটা রেজিস্টরের মতো কাজ করে। স্যার ম্যাম হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তো রেজিস্ট্যান্স বাড়ে, বাট হচ্ছে তাপমাত্রা এই যে এখানে যেমন বলেছে, the resistance of a semiconductor decreases with the increase in temperature and vice versa. As in রেজিস্টরের জাস্ট অপোজিট ভাবে কাজ করে, তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, বাট ইন দিস কেস অফ এ সেমিকন্ডাক্টর তাপমাত্রা যত বাড়বে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে তত ডিক্রিজ করবে। রাইট, সেটা হচ্ছে যে নেগেটিভ টেম্পারেচার এই কারণেই বলছে যে আমি তাপমাত্রা বাড়াচ্ছি কিন্তু সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটিটা কি কমে যাচ্ছে। একটা জিনিস বাড়ালে আরেকটা বাড়ার কথা ছিল, কিন্তু সেটা না বেড়ে সেটা কমে যাচ্ছে। তার মানে কি এদের রিলেশনটা একটু উল্টো, টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের, সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্সের রিলেশনটা হচ্ছে আসলে উল্টা, যে সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি কমে যাবে যদি আমি রুম টেম্পারেচার বা তার সারাউন্ডিং টেম্পারেচারটা বৃদ্ধি করি। এই জিনিসটা খুব ভালো বোঝা যায় যখন আমরা ডায়োডের প্র্যাকটিক্যাল করি ল্যাবে প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখা যায় যে আমাদের প্র্যাকটিক্যাল করার সময় আমরা যখন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করি তখন আমার একটা টিপস থাকে সবার জন্য। ডায়োডের যে তার মাইক অন আছে, একটু কাইন্ডলি ইউজ করো। ডায়োডের প্র্যাকটিক্যাল আমরা কি দেখি, ডায়োড বলতে একটা পিএন জাংশন বুঝি, সেখানে আমরা ডায়োডের অ্যাক্রসে একটা ভোল্টেজ দিব, ভোল্টেজ দেওয়ার পরে ডায়োডের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হয়। তো ভোল্টেজ দেওয়ার পরে দেখা যাচ্ছে একই ডায়োড সবাই ইউজ করছে, অনেকগুলো গ্রুপ ইউজ করছে, 5 জন 6 জন।
এক একজন গ্রুপের এক একটা গ্রুপের এক এক সময়ে মানে এক একটা ভোল্টেজে কারেন্ট ফ্লো করে। কারো হয়তো কারেন্ট ফ্লো করা শুরু হয়েছে 0.45 ভোল্টে, কারো কারেন্ট ফ্লো করা শুরু হয়েছে 0.6 ভোল্টে, কারো কারেন্ট ফ্লো করা শুরু হয়েছে 0.7 ভোল্টে। এটার কারণটা কি? কারো আরো আগে শুরু হয়েছে। এটার কারণ হচ্ছে আমাদের রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার আমরা যখন ডায়োডের ভিতর দিয়ে বা যেকোনো এটা আসলে যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করা শুরু করে বা এটার অ্যাক্রসে যদি কোনো আমরা পটেনশিয়াল দেই, তখন ওর ভিতরে ইলেকট্রন গুলো কিন্তু একটা শক্তি অর্জন করে, তাই না? এটা আমরা আগেই জেনেছি। সে এনার্জি কনজিউম করে। এনার্জি কনজিউম করার কারণে ওই ইলেকট্রন গুলো কি ওগুলো তো আসলে চার্জ এক একটা, সে তখন ছোটাছুটি করা শুরু করে আর কি। ওকে, তো ছোটাছুটি করা শুরু করলে সেখানে একটা তার নিজস্ব টেম্পারেচার তো ডেফিনেটলি তৈরি হবে। আরেকটা হচ্ছে সারাউন্ডিংস টেম্পারেচার, যে ওই সময় আমার রুম টেম্পারেচার কত ছিল বা ওর আশেপাশে যে রুম টেম্পারেচার কত ছিল। যদি টেম্পারেচার অনেক হাই থাকে, হয়তো একটা টেবিলে কোন একটা কারণে ফ্যান চলছে না বা কিছু একটা হয়েছে, ওখানে তারা ফ্যান বন্ধ করে রেখেছে, তার মানে কি ওর সারাউন্ডিংস এ টেম্পারেচারটা তুলনামূলকভাবে অন্যদের সারাউন্ডিংস থেকে বেশি। তখন দেখা যায় ওই টেবিলে বা ওই গ্রুপে কারেন্ট ফ্লো করা শুরু করে 0.5 ভোল্ট থেকে, কিন্তু অন্য টেবিলে হয়তো কারেন্ট ফ্লো করা শুরু করছে 0.7 ভোল্ট থেকে বা 6 ভোল্ট থেকে। ঠিক আছে, তো এইটার কারণে দেখা যাচ্ছে যে ইয়ে হয়, কি বলে, ভোল্টেজটা কম বেশি হয় এক একটা গ্রুপে। তো আমার একটা টিপস থাকে যে ডায়োডের প্র্যাকটিক্যাল যখন আমরা করি, তখন করার সময় হচ্ছে আমি এতে স্ট্রেস হচ্ছে পুরো প্র্যাকটিক্যালটা কমপ্লিট করব। করলে যেটা হবে তখন যে রেজাল্টটা আসে সেটা অ্যাকুরেট হয় আসলে। আচ্ছা, আমি একটু একে বুঝাই তাহলে বুঝতে পারবা। ঘটনা হলো, আমাকে এরকম একটা গ্রাফ তৈরি করতে হবে। এটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এর গ্রাফ। এদিকে হচ্ছে আমার ভিএফ, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ আমরা দিচ্ছি। এদিকে হচ্ছে আমরা আইএফ দিচ্ছি না তো দেখছি। এখানে আমি ভোল্টেজ বাড়াচ্ছি 1 2 এভাবে নিয়ে যাচ্ছি। সাধারণত 0.67 ভোল্ট আমি কারেন্ট ফ্লো করা দেখতে পাবো। ধরে নিচ্ছি এখানে হয়তো আমার 0.1 আছে, 0.1, তারপরে 0.2, 0.3 এভাবে হয়তো এখানে 0.6। ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সে প্রথম দিকে এদিকে কোনো কারেন্ট ফ্লো করে নাই, অথবা খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করেছে, যেটাকে লিকেজ কারেন্ট বা মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট বলা হয়ে থাকে। তো এই কারেন্ট ফ্লো করার পর যখন 0.6 এ এসে সে টোটাল কারেন্টটা ফ্লো করছে, সেটাই আমার দেখার বিষয় এই প্র্যাকটিক্যালে ডায়োডের অ্যাক্রসে যে কোন ভোল্টেজে এসে কারেন্টটা ফ্লো করছে। তো কোনো গ্রুপে দেখা যায় কারেন্টটা 0.6 এ ফ্লো করা শুরু না করে 0.5 এ করছে। এটার কারণই হচ্ছে টেম্পারেচার। যে টেম্পারেচার বেড়ে গেছে, এই জন্য এর ভিতরে ইলেকট্রনের ছোটাছুটিটা আরো আগে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আরো দ্রুত সে এনার্জি কনজিউম করে সে এই কারেন্টটা এই 6 এ না ফ্লো করে সে 5 এ ফ্লো করা শুরু করছে। ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। আমরা বলি আরো আরেকটা বিষয় আছে, ডায়োডের প্র্যাকটিক্যাল করতে গিয়ে হয়তো আমি প্র্যাকটিক্যাল করি 0.1, 0.2, 0.3, 0.4, এই সময় আমার হলো কি ফটাস করে কারেন্টটা চলে গেল বা সামহাও আমার পাওয়ারটা চলে গেল। পাওয়ার চলে গেলে তোমরা মনে করবা যে তাহলে আমি 0.4 পর্যন্ত তো গেছি, আমি একবারে 0.5 এ গিয়ে তারপর কারেন্টটা মাপবো। ডোন্ট ডু দ্যাট, এটা করা যাবে না। কারণ ডায়োডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদের ভিতরে কিছু গঠনের মানে বিষয় আছে, পরিবর্তন হয়, যেটা আবার আগের রূপে ফেরত আসে। তো কারেন্ট চলে আসার পরে আমাকে আবারও শুরু থেকে শুরু করতে হয় আসলে। ঠিক আছে, এই জন্য ডায়োড বা এই ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস যখন আমরা হ্যান্ডেলিং করব হার্ডওয়্যার লেভেলে, তখন আমাদেরকে একটু সাবধানে হ্যান্ডেলিং করতে হয় আর কি। যেটা আমরা পরবর্তীতে কেন এই কারেন্টটা দেরিতে ফ্লো করছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সেমিকন্ডাক্টর, সেটা আমরা এই ক্লাসে না হোক নেক্সট ক্লাসে অবশ্যই জানবো আর কি। ওকে, এনিওয়ে, তাহলে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্টটা আমরা সবাই বুঝতে পেরেছি নাকি? Yes, ma'am.
আতিক বললো ইয়েস ম্যাম। আর কেউ? বুঝি নাই। না ম্যাম একটু বেশি সোজা কথা বা মোদ্দা কথা বলে না, মোদ্দা কথা হচ্ছে আমি সেমিকন্ডাক্টরে যে সারাউন্ডিং টেম্পারেচার সেটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কমে আসবে। আর যদি সেমিকন্ডাক্টরের টেম্পারেচার যদি কমিয়ে দিই, সারাউন্ডিং টেম্পারেচার যদি কমিয়ে দিই তাহলে এর রেজিস্টিভিটি বেড়ে যাবে। এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেমিকন্ডাক্টর অ্যাবসলিউট ইনসুলেটরের মতো কাজ করে থাকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেমিকন্ডাক্টর অ্যাবসলিউট কি ইনসুলেটরের মতো কাজ করে থাকে, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। এবার কি বুঝেছো? জি সারাউন্ডিং টেম্পারেচারটা বলতে কি বোঝানো হচ্ছে একটু বললে ভালো হয়। রুম টেম্পারেচার ওর তো টেম্পারেচার প্রডিউস করার ক্ষমতা নাই আনটিল ইউ গিভ সাম পাওয়ার। আছে কি? আচ্ছা ম্যাম, মানে সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের মানে তাপের কারণে যে ইলেকট্রনের ফ্লো এর যে কন্ট্রাকশনটা লাগে এটা একটু কাইন্ডলি বলবেন কি? মানে কি কারণে রেজিস্ট্যান্সটা বাড়তিছে বা কমতিছে, মানে ইলেকট্রনের মধ্যে কি দিছে? আচ্ছা, কারেন্ট কেন ফ্লো করে বলো নরমালি, এই সেমিকন্ডাক্টর বাদ, এমনি বলো কারেন্ট কেন ফ্লো করে, তুমি কি যেটা জানো সেটা বলো, ঠিক আছে? চার্জের ফ্লো এর কারণে কারেন্ট ফ্লো হয়। চার্জ কখন ফ্লো করে আসলে? বিভবের কারণে, যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভব এরকম একটা কোশ্চেন ক্রিয়েট করব। বিভবটা বলতে আমরা আসলে কি বুঝি? ভোল্টেজ মানে হচ্ছে একটা জায়গায় ঘনত্ব ডেনসিটিটা যদি কম থাকে আরেকটা জায়গায় বেশি থাকে তাহলে বেশি ডেনসিটি থেকে কম ডেনসিটিতে ফ্লো হবে। তাই ওকে, হোয়াইট বোর্ডটা স্লো হয়ে গেছে। একটু ওয়েট করো, হোয়াইট বোর্ডটা অন হয়নি, তারপরে একটু আমার কাঁচা হাতে কিছু কাঁচা ছবি আঁকবো, ঠিক আছে? লাল রং নেই। আমরা কি বললাম? কারেন্ট কেন ফ্লো করে বললাম? আবার বলো। চার্জের ফ্লো এর কারণে ম্যাম। চার্জের ফ্লো এর কারণে। উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবে সে যখন যায়, তাই না? জি ম্যাম। আমার একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের দুই পাশে দুইটা কি আছে, পাথ আছে বা কানেক্টিং পয়েন্ট আছে। একটাকে আমরা বলছি অ্যানোড, আর একটাকে আমরা বলছি ক্যাথোড। সরি, মাইনাস হবে, ঠিক আছে? তো এটা কি মানে এরকম অ্যানোড ক্যাথোড কোনো পটেনশিয়াল, দ্যাট মিন্স এই যে প্লাস আর মাইনাস দিলাম এটা কি আমার পটেনশিয়াল ডিফারেন্স বা বিভবের পার্থক্য, ঠিক আছে? বিভবটা কি আসলে কে বলতে পারবে? তুমি যেটা বলেছো ওটা অ্যাকিউরেট, মানে তুমি বলছো ওটা যেটা বললা সেটা হচ্ছে একক ভোল্টেজ, কিন্তু বিভবটা আসলে কি? একটা পার্থক্য। বিভব পার্থক্য, সেটা তো হলো পার্থক্য যে পাওয়ার ডিফারেন্স। সোর্সের মানে একটা ইলেকট্রিক পাওয়ার সোর্সের প্রেসার বলা যায় ম্যাম।
বৈদ্যুতিক চাপ। রাইট, তার মানে কি ওর ভিতরে একটা এনার্জি বা ফোর্স আছে, তাই না? দ্যাট Yes, ma'am. মিন এইটা যদি আমার ইলেকট্রনকে এভাবে নির্দেশ করে সেমিকন্ডাক্টরকে, এটা হচ্ছে আমার ইলেকট্রন, ঠিক আছে? এই ইলেকট্রনটা যখন একটা স্থান থেকে অন্য কোনো স্থানে কি করবে, ভ্রমণ করবে বা ফ্লো করবে, দেন গেইন, কখন ফ্লো করে? ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় কখন সে ফ্লো করতে সক্ষম হবে? আচ্ছা, ছবিতে আসি এখানে। ম্যাম ফ্রি ইলেকট্রনের যখন তারতম্য করবে অ্যাজ ইন হচ্ছে যেটা বলতে যাচ্ছি ম্যাম আর চেষ্টা করে বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে একটা ক্রিস্টাল, কি বলে, অ্যাটমিক স্ট্রাকচার দেওয়া আছে, ক্রিস্টাল না, অ্যাটমিক স্ট্রাকচার দেওয়া আছে দুইটা মেটালের, একটা হচ্ছে গ্যালিয়াম আর একটা হচ্ছে আর্সেনিক, ঠিক আছে? এই অ্যাটমিক স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি? ইলেকট্রন গুলা হচ্ছে সাজানো আছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সাজানো আছে, নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন প্রোটন আছে এবং চারপাশে কি ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে সাজানো আছে। সেটা হচ্ছে আমার রাদারফোর্ড মডেল, তারপরে হচ্ছে আরো যে যে মডেল আছে, আমার এই মুহূর্তে কেমিস্ট্রি মনে নাই, সেই মডেল অনুসারে ইলেকট্রন গুলা বিন্যাস অবস্থায় আছে। এই ইলেকট্রন গুলা একদম আউটার শেলে যে ইলেকট্রন গুলো আছে, এগুলোকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলে থাকি, যোজনী ইলেকট্রন, যেটা তোমরা বাংলায় না চেনো আর কি। তো এগুলাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলে থাকি। এগুলা কিন্তু এটার সাথে নিউক্লিয়াসের প্রত্যেকটা ইলেকট্রনের একটা আকর্ষণ আছে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, যে কারণে কিন্তু এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে ঘিরে কি ঘুরছে, ইজন্ট ইট? জি ম্যাম। হ্যাঁ, এখন এরকম কোন একটা মেটালের ভিতর দিয়ে আমি যদি ইলেকট্রিসিটি ফ্লো করাই, কথা আমি কেন ইলেকট্রিসিটি ফ্লো করাবো? ইলেকট্রিসিটি কখন ফ্লো করবে? যখন এই মেটালকে আমি কোনো বিভব পার্থক্যের সাথে কি করব, কানেকশন দেব, বিভব পার্থক্যের সাথে কানেকশন দিব, এটার সাথে আমি কোনো কানেকশন দিলাম। বিভব পার্থক্যটা কি? বিভবটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি, ওয়ান কাইন্ড অফ, অথবা যেটা আতিক বললো, উই ক্যান সে ইট এ ফোর্স। এটা একটা এনার্জি। ব্যাটারি বলে না, ব্যাটারিতে এই বিভব পার্থক্য ক্রিয়েট করা অর্থ কি? বিভবে হচ্ছে সেখানে কিছু এনার্জি সেভ করা আছে। অল দ্য ব্যাটারি সেভ সাম এনার্জি। এই এনার্জি গুলো একসময় ফুরায় যায়, তখন আমরা বলি ব্যাটারিটা কি নষ্ট হয়ে গেছে। এই বিভবটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি। এই এনার্জিটা আমি কোথায় দিচ্ছি? কোনো একটা মেটালের অ্যাক্রসে দিচ্ছি। যখনই আমি কোনো একটা মেটালের অ্যাক্রসে দিচ্ছি, তখন আসলে মেটালের ভিতরে ঘটেটা কি? ঘটনা যেটা ঘটে, ভ্যালেন্স ইলেকট্রনগুলো প্রবাহ শুরু হয়। হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রনগুলো হচ্ছে তখন ওই কন্ডাক্টর থ্রু হচ্ছে মানে মুভেবল হয়ে যায়, প্রবাহ শুরু করে। হ্যাঁ, ব্যালেন্স ইলেকট্রন গুলো কেন কন্ডাক্টরের ভিতরে মুভেবল হবে? সে তো তার মুভ করার কথা ছিল না, সে তো ইলেকট্রনের তার নিজস্ব নিউক্লিয়াসের সাথে একটা অ্যাট্রাকটিভ ফোর্সের সাথে সে লেগে আছে, কানেক্টেড হয়ে আছে, তারপরেও সে কেন মুভ করা শুরু করলো? বাট দেন अगेन ম্যাম অষ্টক প্রাপ্তির জন্য নিউট্রাল হয়ে যাবে। কারণ এই যে অ্যাট্রাকশন ফোর্সটাতে সে আছে, এই বাইরে থেকে তুমি যে ফোর্স দিচ্ছ বা এনার্জিটা দিচ্ছ, এই এনার্জিটা হচ্ছে এই ইলেকট্রনের এই এনার্জি অ্যাট্রাকশন ফোর্সের থেকে অনেক বেশি, যে কারণে সে সহজেই এটা বিচ্যুত হয়ে যায়। এটা একটা। এবং এই ইলেকট্রন গুলো মেটালে সাধারণত বলা হয়, ওই গেল আমার একটা পিকচার, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম মনে আছে? ইয়েস ম্যাম। ইয়েস কি ম্যাম। মনে আছে বলো? নো ম্যাম। যাদের মনে আছে তারা বলো।
এটা আলো মানে ডিসকাশন করলে এই পড়াগুলো কিন্তু সব হয়ে যাবে, বুঝছো? কোনো সমস্যা নেই। ওকে, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ওটা একটু পরে আসছে। এই মেটাল আমি কি বললাম যে কোনো একটা গ্যালিয়াম বা ধাতুর অ্যাক্রসে যদি আমি এই বিভব শক্তি বা বিভব পার্থক্য এটা যদি আমরা দেই, তাহলে সেটা কি হবে, একটা বাইরে থেকে আমরা একটা এনার্জি দিচ্ছি ইলেকট্রন গুলোকে, এই মেটালের ইলেকট্রন গুলোকে বাইরে থেকে আমরা একটা এনার্জি দেওয়া শুরু করলাম। এখন এই এনার্জি গুলো ইলেকট্রন গুলো কি করছে, কনজিউম করছে। কনজিউম করার কারণে এর যে অ্যাট্রাকশন ফোর্স ছিল নিউক্লিয়াসের সাথে, এটা কি ছিঁড়ে যায়। বাইরের এনার্জি কনজিউম করার জন্য এই অ্যাট্রাকশন ফোর্স থেকে ইলেকট্রন গুলো বের হয়ে আসে। বের হয়ে আসার পরে ইলেকট্রন গুলো ফ্লো করা শুরু করে, এবং তখন আমরা বলি যে সে হচ্ছে উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে যাচ্ছে। কারণ এটা হচ্ছে মাইনাস, এটা চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে ডেফিনেটলি সে পজিটিভের দিকেই ছুটে যাবে। ঠিক আছে, তাহলে এই যে নেগেটিভ চার্জ হয়ে সে পজিটিভের দিকে ছুটে যাচ্ছে, তখন ইলেকট্রন গুলো ফ্লো করা শুরু হচ্ছে, এবং সেইটাকেই আমরা তখন কি বলছি, কারেন্ট। রাইট? জি ম্যাম। রাইট। এখন এনার্জি তো আসলে অনেক ধরনের হয়। এই ইলেকট্রন গুলো, বিশেষ করে মেটাল গুলোতে ইলেকট্রন গুলো যখন ফ্লো করা শুরু করে, এমন দ্রুত গতিতে শুরু করে লাইক দিস, যে আমি যদি এটা একটা মেটালের ক্রস সেকশন নেই, এর ভিতর দিয়ে ইলেকট্রন গুলা অনেক থাকে, যেহেতু সুপার কন্ডাক্টর বা কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রন এরকম ভয়াবহ আকারে ফ্লো করে, এমন গতিতে যাওয়া শুরু করবে। মনে করো একটা ছোট্ট দরজা দিয়ে, এক দরজার পাশাপাশি হয়তো দুইজন যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান দিয়ে 5-6 জন চলে যাচ্ছে, তার মানে কি হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স থাকে। তাহলে ছোট দরজা দিয়ে যেখানে আমার দুইজন যাওয়ার কথা ছিল, সেখানে দুইজন না গিয়ে 4-5 জন বের হয়ে যাচ্ছে, তার মানে কি একে অপরের সাথে কি ঘর্ষণ হচ্ছে না? হবে কি হবে না? একে অপরের সাথে কি টাচ হবে না, ঘষাঘষি হবে না? জি ম্যাম। ম্যাম এই ভেলোসিটিটাকে মনে হয় ড্রিফট ভেলোসিটি বলে। রাইট। যখন ঘর্ষণ হবে তখন কি হয়, একটা হিট এনার্জি তৈরি ওখানে একটা হবেই। এটা প্রত্যেকটা সার্কিটরিতে এই হিট এনার্জি তৈরি হবেই, মাস্ট। যে কারণে তোমাদের প্রসেসরের উপরে একটা কুলিং ম্যাটেরিয়াল লাগানো থাকে, তার উপরে একটা ফ্যান লাগানো থাকে যে সবসময় ঠান্ডা রাখে। হবেই। এই কুলিং ম্যাটেরিয়াল যদি না থাকে, প্রসেসরের উপরে যদি ফ্যান না থাকে, তখন কি হয়, ল্যাপটপের টেম্পারেচার, ডেস্কটপের টেম্পারেচার টেস্ট করে দেখেছো কত পর্যন্ত যায়? ইয়েস ম্যাম, 93 94 এরকম যায়। ইয়েস ম্যাম। ম্যাম ওটা হচ্ছে ফ্যান থাকলে, ফ্যান ছাড়া ওটা ম্যাম 150 প্লাস হয়ে যাবে, মানে পুড়ে যাবে আর কি। পুড়ে যাবে, এই পরিমাণ হিট এনার্জি সেখানে তৈরি হয়। এটা তো গেল হচ্ছে তার ইন্টারনাল হিট, সে অলরেডি প্রডিউস করে ফেলেছে। এইবার আসি সেমিকন্ডাক্টরের বাইরের হিটের সাথে সম্পর্ক। ডেফিনেটলি এই পদার্থগুলো, সেমিকন্ডাক্টর যে আইসি যেটা থাকে, অবশ্যই প্রসেসর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়েই তৈরি। সে নিজের ভিতরে তো যখন ইলেকট্রিসিটি করছে, হিট তো তৈরিই হচ্ছে। এরপরে সারাউন্ডিংস টেম্পারেচার যদি আরো হট থাকে, সারাউন্ডিংস টেম্পারেচার হট থাকার অর্থ হচ্ছে বা হাই থাকার অর্থ হচ্ছে যে ওইটাও একটা এনার্জি, ওই এনার্জিটাও ইলেকট্রন গুলো নিয়ে নেয়। আসলে ওই এনার্জিটাও এই ইলেকট্রন গুলো সে অ্যাবজর্ব করে নিবে। যখন সে অ্যাবজর্ব করবে, তখন এর ইলেকট্রনের এনার্জি আগে থেকেও হাই হয়ে যায়। তখন আগে ওর যে স্পিডটা ছিল, দেখা যাচ্ছে সেই এক্সটার্নাল এনার্জির কারণে তার স্পিডটা আরো বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু ওই বেড়ে যাওয়ার কারণে আবার ওই ঘর্ষণের কারণে আরো টেম্পারেচার উঠবে। তো আমাদের সব সময়
যে কাজটা করতে হয়, এই বাইরের যে হিট এনার্জি এটা এর সাথে মিক্স আপ করতে দেওয়া যাবে না। যখন এই যে হিট এনার্জি সে নিজে নিজে একটা প্রডিউস করে ফেলেছে একে অপরের সাথে মানে ফোর্সের কারণে আর কি, ফ্রিকশনের কারণে, যে নিজের যে এনার্জিটা তৈরি হয়েছে, তারপরে আবার বাইরে থেকে যদি সে এনার্জি আরো পায়, তাহলে ডেফিনেটলি ইলেকট্রন গুলো কি এর স্পিড আরো বেড়ে যাবে। ঠিক আছে, এখন যে কথাটা আমি বললাম যে ল্যাবে আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাই, প্র্যাকটিক্যাল করতে গিয়ে এরকম একটা পিএন জাংশন, ঠিক আছে, এটা হচ্ছে পিএন জাংশন, এটা পি, এটা এন। পিএন জাংশনকে আমি একটা পটেনশিয়াল এনার্জি দিলাম, পি টাইপের সাথে পজিটিভ, এন টাইপের সাথে নেগেটিভ, মাইনাস। ঠিক আছে, এই এনার্জি তো সে গ্রহণ করলোই, এই পজিটিভ এই বিভব পার্থক্য যেটা দেওয়া হলো, এই এনার্জি সে গ্রহণ করছে, পিএন জাংশনের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো গ্রহণ করবে। গ্রহণ করার অর্থ হচ্ছে কনজিউম করবে। কনজিউম করলে কি হবে, এর ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। এটা কি আবদ্ধ বর্তনী, যেটা হচ্ছে ক্লোজ লুপ সার্কিট, যেটা এর ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে এবং এর ভিতর দিয়ে আমরা একটা কারেন্ট পাবো আর কি। এখন এই এনার্জি তো সে নিয়েছেই, এর পরে যদি আমি বাইরে থেকে একটা টেম্পারেচার, এইখানে যে রুমে বসে তুমি প্র্যাকটিক্যালটা করছো সেই রুমের টেম্পারেচার যদি নর্মাল রুম টেম্পারেচার ধরা হয়ে থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই 30 উপরে ধরো 40 ডিগ্রি বা 45 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেটা হয়, এইখানে এই কারেন্টটা ফ্লো করার কথা ছিল সেমিকন্ডাক্টরের প্রপার্টি অনুসারে 0.6 ভোল্টে। তো বাইরের থেকে যখন অলরেডি এই ইলেকট্রন গুলো যখন সে এনার্জিটা সে আগে থেকেই সে কিছুটা অ্যাবজর্ব করে ফেলেছে, তার উপরে তুমি উপর দিয়ে এই ভোল্টেজ ডিফারেন্সটা দিচ্ছ, দেওয়ার সাথে সাথে সে উচ্চতর নিম্নতর যেই বিভবই থাক, দেওয়ার সাথে সাথে তার 0.6 ভোল্টে গিয়ে ফ্লো করার আগেই, কারেন্ট ফ্লো করার আগেই দেখা যাচ্ছে সে 0.4 ভোল্টে কারেন্ট ফ্লো করা শুরু করেছে, কারণ এখানে সে আগে থেকেই কিছুটা এনার্জি কি অ্যাবজর্ব করে রেখেছে। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসবে, অবশ্যই আসবে, যে কারেন্টটা দেরিতে কেন ফ্লো করার কথা, কারণ আছে। একটু বলে রাখি, যদিও আমি পরের ক্লাসে আবার আসব, সেটা হলো তার জন্য হচ্ছে পি টাইপ আর এন টাইপের স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখি। হোলস, হোলস কি ল্যাক অফ ইলেকট্রন, অ্যাটমিক স্ট্রাকচারে একটা, আর এন টাইপে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রনের আধিক্য থাকে, তার মানে তার স্ট্রাকচার কমপ্লিট, তারপরেও কিছু ইলেকট্রন এখানে এক্সট্রা ঘুরে বেড়ায়, যেগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন বলে থাকি, যেগুলো কন্ডাক্টরের ভিতরে পাওয়া যায়। পি টাইপ, এন টাইপ, এটা হচ্ছে আমার এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা ইম্পিউরিটি মিশিয়ে তৈরি করা হচ্ছে। তো যখন পি টাইপ আর এন টাইপ এরকম পাশাপাশি আনা হয়, তখন এদের যে জাংশন পয়েন্ট বা জয়েন্ট, সেখানে একটা ব্যারিয়ার তৈরি হয়, এরকম একটা, এখানে আঁকতে গিয়ে এটাই সমস্যা, এই মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি হবে। ওকে, লাল কালি দিয়ে আর কি। সরি, বেশি বুদ্ধিমান হয়ে গেছে আর কি। উফ,
এটা হচ্ছে আমার জাংশন, পি টাইপ বাম পাশে, এন টাইপ ডান পাশে। এই জাংশনের দুই পাশে একটা ব্যারিয়ার ওয়াল তৈরি হয়। এই ব্যারিয়ারের কারণে যখন আমি এটাকে পটেনশিয়াল ডিফারেন্স দেই, তখন প্রথমেই এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না, এই পিএন জাংশনের ভিতর দিয়ে কারেন্ট যাবে। এই ব্যারিয়ারটা যখন তৈরি হবে, ব্যারিয়ার অর্থ হচ্ছে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যায়, পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে? It acts like at that time. So এই পটেনশিয়াল ডিফারেন্স বলতে এখানে একটা ব্যারিয়ার ওয়াল তৈরি হয়, এর ভিতর দিয়ে শুরুতেই কারেন্ট ফ্লো করা মানে যাবে না আর কি। যতক্ষণ না ব্যারিয়ারটা ভেঙে যাবে ততক্ষণ পর্যন্ত পিএন জাংশনের ভিতর দিয়ে এই ভোল্টেজ দেওয়ার কারণে কারেন্ট ফ্লো করা শুরু করবে না। ব্যারিয়ারের যে ভোল্টেজ সেটা হয়তো 0.65 ফর সিলিকন। এই ব্যারিয়ার ভোল্টেজ যতক্ষণ এই আউটার ভোল্টেজটা ক্রস না করবে ততক্ষণ এর ভিতর দিয়ে কারেন্ট যায় না। না যাওয়ার কারণে শুরুতেই হয় এরকম একটা জিরোর কাছে গ্রাফ পাওয়া যায়, এটাকে আমরা ব্যারিয়ার ভোল্টেজ বলে থাকি। এটা যখন সেই মুহূর্তে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা শুরু করে, ঠিক আছে? এখন এই যে ব্যারিয়ার এই সেমিকন্ডাক্টরের এবং এর ভিতরে যত এই ইলেকট্রন গুলো তো সবসময় এই এন টাইপের ভিতরে এক্সট্রা ইলেকট্রন থাকে অলওয়েজ, তাহলে এই ইলেকট্রন গুলো সবসময় ব্যস্ত থাকে আমি কখন হচ্ছে আমি এই পজিটিভ ইয়েটা পাবো, তার সাথে হচ্ছে আমি কোভ্যালেন্ট বন্ড তৈরি করব বা হচ্ছে আমি তার সাথে বন্ডিং এ যাব, ঠিক আছে? তো এই বাইরে একটা হচ্ছে আমার পটেনশিয়াল ডিফারেন্সের জন্য সে ওয়েট করছে, আরেকটা হলো এই যে সারাউন্ডিংস যে আমার টেম্পারেচার, এই টেম্পারেচারের কারণে এই ইলেকট্রন গুলো আরো এক্সট্রা এনার্জি সে অ্যাবজর্ব করে নেয়। এখন পটেনশিয়াল ডিফারেন্স দিলাম, আবার সে বাইরে থেকে টেম্পারেচার কনজিউম করছে বা অ্যাবজর্ব করছে, সব মিলিয়ে কিছু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় যে এর এনার্জিটা এত বেশি হাই থাকে যে এই ব্যারিয়ারটা ভাঙতে বেশি সময় লাগে না, অল্প ভোল্টেজ দিলেই ব্যারিয়ার ভেঙে যায়। এবার কি বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য রিলেশন? জি ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি ম্যাম। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আজকে প্রথম দিন তোমাদের ক্লাস যেহেতু আমি আগে থিওরিটিক্যাল ক্লাস নেই নাই, তোমাদের ক্লাস যেভাবে নিচ্ছি এটা সম্পর্কে আমাকে অবশ্যই ফিডব্যাক দিবে, এবং ফিডব্যাকটা পেলে ভালো হোক খারাপ হোক মন্দ হোক যাই হোক না কেন, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট, ঠিক আছে? যতক্ষণ তোমরা, আমার কথা হচ্ছে অনলাইন, তো অনলাইনে হচ্ছে আমাদের অনেক সময় মন থাকে না, আমাদের ভালো লাগে না, এটা স্বাভাবিক। আমি এটাকে যে খুব দোষের চোখে দেখি তা নয়, এটা হয় না, আসলে আমরা করে উঠতে পারি না, তারপরেও আমাদেরকে চেষ্টা থাকতে হবে, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের এই যে কিভাবে পিএন জাংশন ফর্ম হয় এটার অনেক অ্যানিমেশন পাওয়া যায়, সেই অ্যানিমেশন গুলো শেয়ার করে করে আমি বোঝানোর চেষ্টা করব। তারপরে পি টাইপ কাকে বলে, এন টাইপ কাকে বলে, এন টাইপ পি টাইপ কিভাবে ফর্ম হয়েছে, তারপরে হচ্ছে আমার ডায়োডের ফাংশন কিভাবে হয়ে থাকে, সবগুলোই অ্যানিমেশন আছে। ট্রানজিস্টর কিভাবে তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে, এগুলো অ্যানিমেশন আছে, আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। আমার কথা হচ্ছে যে তোমাকে এগুলো মুখস্থ যেন না করতে হয়, তোমরা যেন এটাকে বুঝে পড়ো, যেন সারা জীবন মনে থাকে। যেই যেখানে যেই ভাবরাতে যাও না কেন, যেই বিসিএস এক্সামেই বসো না কেন বা প্রকৌশলীর এক্সামে বসো না কেন, এই পি টাইপ এন টাইপ থেকে কোয়েশ্চেন আসবে, চাইলেও অ্যাভয়েড করা যায় না। তো একবার পড়লে যেন তোমাদের অবশ্যই মনে থাকে, সেরকম করে পড়ানোর চেষ্টা করব। এবং এর মধ্যে তোমাদের যত কোয়েশ্চেন থাকবে ইউ ক্যান আস্ক, ইভেন ইউ ক্যান আস্ক ইন দ্য ল্যাব। ল্যাবে হচ্ছে আমি আর ফারা ওয়াহিদা ম্যাডাম থাকবো। ল্যাবে হচ্ছে তোমাদেরকে মাল্টি সিম নামে একটা সফটওয়্যার ম্যাডাম ইনস্টল করতে বলবে, ডেফিনেটলি ওটা করবা। ওটা হচ্ছে তোমার, এর আগে তোমরা কি করেছিলা সার্কিটের জন্য?
PSpice প্রাইস ইউজ করা হয়েছিল। PSpice-টা বেশ ঝামেলা। NVIDIA গ্রাফিক্স কার্ডে PSpice চলতে চাচ্ছে না ইদানিং। তো মাল্টি সিম ইউজ করবা। মাল্টি সিমের অনলাইন ভার্সনও আছে, নরমাল ভার্সনও আছে। সেই মাল্টি সিমটা ডাউনলোড করে রাখবা তোমরা ডেফিনেটলি। সেখানে একদম হার্ডওয়্যার ল্যাবে আমরা যেমন ডিভাইস নিয়ে নিয়ে লাগিয়ে লাগিয়ে কাজ করি, ওখানেও হচ্ছে আমরা ডিভাইস গুলো ওরকমই দেখতে নিয়ে নিয়ে লাগিয়ে কাজ করা যায়, বেশ মজার আর কি। তো তোমাদের কাজ করতেও সুবিধা হবে, এবং যেভাবে আমরা হার্ডওয়্যার লেভেল 1 বাই 1 ডাটা নিয়ে নিয়ে কাজ করতাম, বা একটা ভোল্টেজ আরেকটা ভোল্টেজ নিয়ে নিয়ে, ওখানে তো ল্যাবে কিছু বুঝতে না পারলে ওখানেও জিজ্ঞেস করবা, আমি থাকবো, ম্যাডাম থাকবে, কোনো সমস্যা হবে না। মোট কথা এই কোর্সটা যেন তোমাদের কাছে বোরিং না হয় সেটা মানে চেষ্টা করব। তারপরেও সবার যে ভালো লাগে তা না, সব কোর্স ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই। সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবা, ক্লাসের বাইরেও জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে আমি অন্যান্য ব্যাচকেও যেমন বলি তোমাদেরকেও বলছি, সেটা হচ্ছে অবশ্যই রাত্রেবেলা যখন তোমরা কন্ট্যাক্ট করবে সময়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। ডেফিনেটলি সময়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি সবসময় সব ব্যাচকেই বলি রাত 10টার পরে আমার সাথে কোনো ট্রাই নট টু কন্ট্যাক্ট, কারণ রাত 10টার পরে আমি আর আনসার করবো না, ঠিক আছে? রাত 10টার পরে আমি আর আনসার করবো না। এখন রাত 10টা বলছি, রোজার সময় রাত 1:30 ছিল। এটা কারণ হচ্ছে আমাদেরও কিছু পার্সোনাল সময় আমাদেরকে মেনটেন করতে হয়, আমাদেরও আরো অনেক কাজ থাকে, অফিসিয়াল কাজও করি। তো রাত 10 যোগাযোগ করবে না, যা করার রাত 10টার আগে, ঠিক আছে? এবং অবশ্যই অফিসিয়াল প্ল্যাটফর্ম আমাদের টিমস আছে, টিমসে যোগাযোগ করবে। আমি ফোন ইদানিং ইউজ হয় না বললেই চলে আমার, কারণ টিমসে সব টিচারের সাথে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলে থাকি, খুব প্রবলেম ছাড়া আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু সময় নিয়ে, আমাকে একটু এক্সট্রা 5 মিনিট টাইম দিতে হবে। এই সময় নিয়ে হচ্ছে আমরা একটা অ্যাটেন্ডেন্স নেব। ম্যাম জি ম্যাম 0°C তাপমাত্রায় সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মতো কাজ করে। ম্যাম কখন কন্ডাক্টরের মতো কাজ করে, মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? জেনারেলি 4 ডিগ্রিতে উঠলে তারপরে হচ্ছে সে কাজ করা শুরু করে মোটামুটি। আর রুম টেম্পারেচারে তো ডেফিনেটলি কাজ করবে। ওকে, আমরা এখানে একটা কি অ্যাটেন্ডেন্স শীট, তোমরা কি দেখতে পাচ্ছ এই শীটটা? মানে স্ক্রিনে না, আমাদের নিজস্ব জি ম্যাম। ওটা কি এডিট করতে পারছো? না ম্যাম। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের জাস্ট লাইক ক্লাসে আমরা যেরকম অ্যাটেন্ডেন্স শীট, এরকম একটা অ্যাটেন্ডেন্স শীট আমরা নিয়েছি। আচ্ছা, এইখানে হচ্ছে এটা, এই অ্যাটেন্ডেন্স শীটটা কিভাবে তৈরি করা হয়েছে, আমরা আপডেটেড একটা রেজিস্ট্রেশন লিস্ট দেখে অ্যাটেন্ডেন্স শীটটা তৈরি করেছি। প্লাস আমি 1 বাই 1 মানে এবারে ব্যাচ ধরে আমি এখানে অ্যাড করি নাই, আমি প্রত্যেকটা রোল নাম্বার ধরে ধরে 3টা ফর্ম করেছি, যোগ করেছি, ঠিক আছে? এখানে এ, বি এবং সি সেকশন একটা লাইনেই আছে। আমি প্রতিদিন এখানে ক্লাসে যেমন রোল কল করে, আমি এখানে রোল কল করব। তোমাদের বোরিং লাগলেও আমার করার কিছু নাই, আই উইল ডু দ্যাট। এটাতে হচ্ছে একটা যে আর কি টেস্ট হয়ে যায় ক্লাসে কে আছে, ক্লাসে কে নাই, এবং আই উইল ডু দ্যাট ইন এনি মোমেন্ট। ক্লাসে যে কোনো সময় আমার হয়তো মনে হলো যে আমি আজকে এই সময় রোল কল করব, আই ক্যান ডু দ্যাট, ঠিক আছে? ওকে, রোল নাম্বার 1 প্রেজেন্ট ম্যাম। 2 3 Present, ma'am. 4 Present, ma'am. 5 6 Yes, ma'am. 7 Yes, ma'am. 6 না 7? 6 Yes, ma'am. আছো? হ্যাঁ ম্যাম। Ma'am 5 আছি তো। Yes, ma'am বলেছি। 8 Present, ma'am. 9 9 Present, ma'am. 10 ইয়েস ম্যাম।
Yes, ma'am. 12, 14, Present, ma'am. 15, Present, ma'am. 17, 17, 18, Yes, ma'am. 19, 21, Present, ma'am. 2, Yes, ma'am. 23, Yes, ma'am. 26, Yes, 27, ma'am. Yes, ma'am. Ma'am, 28, 26. 28, Yes, ma'am. 29, Yes, ma'am. 31, Present, ma'am. 31, Ma'am. 35, Present, ma'am. 6, Shaila Khatun Shobha, Present, ma'am. 37, Yes, ma'am. 38, Present, ma'am. 39, Present, ma'am. 40, Present, ma'am. 41, Sanjida Oishi, 42, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, 47, Yes, ma'am. 44, ma'am. ma'am. 44. যে ক্লাসে মনোযোগ ছিল না। ম্যাম শুনতে পাই নাই 48, মানে হ্যাঁ মনোযোগ Yes, না ma'am. দিলে শুনতে না পারি কথা। ম্যাম বাধা 48, গেছিল। Yes, ma'am. 49, 50, 51, Yes, ma'am. Yes, ma'am. Ma'am, 51. 51 এ দুইবার এসেছে, একটা Ma'am, ছেলে একটা মেয়ে। Ma'am, 50 ছেলে. নাহিদ হাসান, Yes, ma'am. 52, মেহেদি হাসান 52, তাড়াতাড়ি করতে হবে, নিচে অনেক লম্বা লিস্ট। 53, Yes, ma'am. 54, 54, ম্যাম ওর কারেন্ট গেছে একটু আগে মেসেজ দিচ্ছিল মোবাইলে টেক্সট করতে বলো। ওকে ম্যাম 57, Yes, ma'am. 58, Yes, ma'am. 59, Yes, ma'am. 60, ম্যাম 61, ম্যাম 61 সরি ম্যাম 61, ইয়েস ম্যাম 62, Yes, ma'am. 4, শাহরিয়ার হাসান 65, Yes, ma'am. Yes, ma'am. 68, 69, 70, Yes, ma'am. সালমান রাব্বি জি ম্যাম আছি। 72, 72, 74, 75, ম্যাম 76, Yes, ma'am. 78, 78, 79, মাহফুজ আহমেদ 80, 80, মোসাম্মদ তাসনিম জাহান তিশা
9. Okay, 83, section C, 83, Yes, ma'am. 85, 86, Yes, ma'am. 7, Yes, ma'am. 88, Yes, ma'am. 89, Yes, ma'am. 90, Yes, ma'am. 91, Present, ma'am. 92, Yes, ma'am. 94, Yes, ma'am. 95, Maudud Ahmad, 96, Yes, ma'am. 97, Yes, ma'am. 98, Yes, Umar Rashid, Barnali Ghosh, Yes, One. ma'am. 02, Yes, ma'am. 103, Yes, ma'am. Romana Khatun, 106, Yes, ma'am. 107, 108, Present, ma'am. 109, 110, Yes, ma'am. 111, Imtiaz Ahmed, 113, Satar Rahman, 116, Sultana Promi, 119. Yes, ma'am. ওকে, একটু খেয়াল করলে দেখবা এখানে প্রতিদিন তোমাদের অ্যাটেন্ডেন্স মিলে এই যে দেখো বাড়তে থাকবে, যে কে কয়টা ক্লাস করেছে তোমরা অটোমেটিক দেখতে পাবা আর কি, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আজকের মতো তোমাদের এখানেই সমাপ্তি। প্রতিদিন এইভাবে রোল কল হবে, বোর হলেও কিছু করার নাই, হবেই রোল কল ম্যাম স্লাইডটা একটু দিয়ে দিন। ফর্ম দিয়ে। আরেকটা বিষয় আমি মাঝে মধ্যে অবশ্যই দিব, আমি মাঝে মধ্যে তোমরা মিটিং শেষ করার পরে দেখবা যে একটা অ্যাটেন্ডেন্স লিস্ট অটো জেনারেটেড হয়েছে, এবং সেইটা যদি তোমরা নিজেরাও ওপেন করো এখান থেকে কিন্তু একটা জিনিস দেখা যায়, কে কতক্ষণ ক্লাসে ছিল, কয়টার সময় জয়েন করেছে, কয়টার সময় লিভ করেছে, এটা অটো জেনারেটেড হয়ে যাচ্ছে এখন। সো বি কেয়ারফুল, আমি মাঝে মধ্যে ওগুলাও খুলে খুলে মিলায় দেখবো যে তোমরা 9টায় জয়েন করেছো নাকি 10:30টায় জয়েন করেছো নাকি 10:29 জয়েন করেছো, উই ক্যান সি দ্যাট। অবশ্যই ক্লাসে পুরো ক্লাস প্রেজেন্ট থাকবে এবং ধৈর্য ধরতে হবে, সামনে আরো খারাপ দিন হয়তো আসবে আমরা জানি না, তার জন্য ধৈর্য ধরে করে নিজেদেরকে ডেভেলপ করতে হবে এই অবস্থাতেই। হতাশ হলে চলবে না, হতাশ হয়ে গেলে আমাদের সাথে কথা বলবে, শেয়ার করবে, অন্তত ব্যথা বেদনা গুলো শেয়ার করলে তখন হয় মনের বোঝাটা হালকা হয়ে যায় কিছুটা হোক, ঠিক আছে? সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।